আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদটা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষা মূল্যায়নের যে 21 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে দাঁত, একটি এটা হবে ছত্রাকঘটিত রোগ। দুয়ে মানবদেহের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত এটা হবে সেন্টিমিটার স্কেলে। তিনে আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড় হয়, আনততলের যান্ত্রিক সুবিধা হয় এটা হবে একের বেশি। এরপরে চারে হিলিয়াম হলো এটা হবে মৌলিক পদার্থ। পাঁচে বাংলার কীটপতঙ্গ বইটি লেখক হলেন এটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে মানুষের পায়ের গোড়ালি কোন শ্রেণীর লেভার এটা হবে দ্বিতীয় শ্রেণীর। দুই আছে বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হবে দাঁড়িপাল্লা। তিনে এসআইতে বলের এককটি লেখো এটা হবে নিউটন। চারে ভারতের একজন পক্ষীবিজ্ঞানীর নাম লেখো এটা হবে সালিম আলী। পাঁচে চ্যাপ্টা কিমি কোন পর্বে অন্তর্ভুক্ত এটা হবে প্লাটিহেলমিনথেস। এরপরে ছয়ে গবাদি পশুর খামার থেকে কোন বায়ুদূষক গ্যাসটি নির্গত হয় এটা হবে মিথেন অ্যামোনিয়া। এরপরে তিনে দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। একে আছে মৌচাক এটা হবে মোম দিয়ে তৈরি হয়। এরপর দিয়ে প্রাচীনকালে গ্রীসের দৈর্ঘ্যের একক হিসেবে বিঘত ব্যবহার করা হতো। তিনে কয়লার মধ্যে সঞ্চিত শক্তির উৎস হলো এটা সূর্য হবে। চারে ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে পোড়ালে যে যৌগটি তৈরি হয় তার নাম হলো এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর পাঁচে উদ্ভিদ রাজ্যের অপর নাম হলো এটা হবে প্লান্টি। ছয়ে পটাশিয়ামের ল্যাটিন নাম হলো কোলিয়াম। এরপরে চারে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। একে আছে কলেরা রোগের জীবাণুটি হলো ভাইরাস এটা মিথ্যা হবে। দুয়ে দ্রবণে যেটি সবথেকে বেশি পরিমাণে থাকে সেটি হলো দ্রাবক এটা সত্য হবে। তিনে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের সমান এটা মিথ্যা হবে। চারে ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সবথেকে সূক্ষ্ম সময় পরিমাপ করা যায় এটা সত্য হবে। পাঁচে ঢেঁকি শাক হলো এক প্রকার ফান এটা সত্য হবে। এরপরে পাঁচে দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে এর উত্তরটি হলো থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। থ্যালোফাইটা হলো উদ্ভিদ রাজ্যের সবচেয়ে আদি ও অনুন্নত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী যাদের দেহ থ্যালাসের মতো অর্থাৎ দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। এরপরে দুইয়ে আছে কোন ধরনের গাছে আকর্ষ দেখা যায় এটা হবে লতানো বা বিরুৎ জাতীয় গাছে আকর্ষ দেখা যায়। এরপর তিনে আছে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। দুটি পরিযায়ী পাখির নাম হলো আর্কিকটান ও খঞ্জনা। এরপর চারে আছে অ্যামোনিয়া গ্যাসের নাইট্রোজেনের যোজ্যতা কত এটা হবে 3 হবে। এরপর পাঁচে আছে লিভার কাকে বলে এর উত্তরটি হলো লিভার হলো এক প্রকার সরল বা বক্রদণ্ড যার মধ্যস্থ একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায়, যেমন কাঁচি, জাঁতি, চিমটা ইত্যাদি। এরপরে ছয় আছে খাদ্য পিরামিড কাকে বলে এর উত্তরটি হলো খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলে অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। এরপরে ছয় দিকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে একে আছে চেরনোবিলের দুর্ঘটনাজাত বর্জ্য পদার্থ এটা হবে তেজস্ক্রিয় পদার্থ। এরপর দুইটা আছে ঘর্ষণ এটা হবে বাধাজনিত বল। তিনে আছে বল বাই ক্ষেত্রফল এটা হবে চাপ। এরপর চারে আছে কাঁসা এটা হবে মিশ্র পদার্থ। পাঁচে আছে ব্লোহোল এটা হবে তিমি। এরপরে সাথে দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। একে আছে হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো এর উত্তরটি হলো হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম হলো এক হচ্ছে হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা। দুই আছে অক্সিজেন উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। এরপর দুই দিকে আছে এসআইতে প্রাথমিক রাশির সংখ্যা কয়টি এটা 7টি হবে। আলো তীব্রতা পরিমাপের একক লেখো এটা হবে ক্যান্ডেলা। এরপর তিনি আছে পুলি কি এর উত্তরটি হলো এই যে পুলি বা কপিকল
কপিকল বা পুলি হলো একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজকাটা অংশের দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু ওপরে উঠে আসে। এরপরে 4 আছে ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন না হয় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলে, যেমন সাইকাস, পাইন প্রভৃতি। এরপরে 5 আছে একটি খাদ্যজালের উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে তোমরা তৃণভূমির খাদ্যজালের একটা উদাহরণ দিয়ে দিতে পারো এখান থেকে। এই যে উদ্ভিদ থেকে হরিণ, হরিণ থেকে সিংহ, খরগোশ থেকে আবার হচ্ছে বাজ পাখি, আবার হচ্ছে ইঁদুর, ইঁদুর থেকে বাজ পাখি কিংবা সাপ, সাপ থেকে আবার বাজ পাখি, এভাবে। আবার ঘাসফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি, আবার ব্যাঙ থেকে বাজ পাখি, আবার ঘাসফড়িং থেকে বাজ পাখি। এটা হচ্ছে একটা তৃণভূমির খাদ্যজাল। তোমরা এইভাবে এই চিত্রটা দিয়ে দিতে পারো। এরপরে 6 আছে শিম্পাঞ্জিকে মানুষের সবথেকে কাছের এপ বলা হয় কেন। এর উত্তরটি হলো এদের মধ্যে শিম্পাঞ্জিকে মানুষের নিকটতম প্রতিবেশী বলে গণ্য করা হয়, কারণ শিম্পাঞ্জি মানুষের মতোই বুদ্ধিমান। মানুষ যেভাবে ছিপ দিয়ে মাছ ধরে খায় সেভাবে আঙুল দিয়ে বা কাঠি ঢুকিয়ে এরা উই ঢিবি থেকে উই পোকা ধরে খায়। এদের কোনো লেজ থাকে না। হাতুড়ির মতো পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে এরা বাদাম খায়। প্রতি রাতে গাছের ডালে পাতার বাসা বানিয়ে ঘুমায়। এরা প্রায় 20 রকমের শব্দ সৃষ্টি করতে পারে এবং আকারে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। এরা সহজেই মানুষের বন্ধু হয়। এরপরে 7 আছে চিংড়িকে মাছ বলা হয় না কেন। এর উত্তরটি হলো চিংড়ির বৈশিষ্ট্য হলো 1 হচ্ছে দেহ, মস্তক, বক্ষ ও উদর বিভক্ত। দেহের প্রতিটি খণ্ডে সন্ধিল উপাঙ্গ বর্তমান এবং বাইরে থেকে তা বোঝা যায়। এদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, শ্বাসঙ্গ, বহিঃফুলকা ও রেচনাঙ্গ সবুজ গ্রন্থি, পুঞ্জাক্ষী বর্তমান। এগুলি সবই সন্ধিপদি বা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, তাই চিংড়িকে সন্ধিপদি বলা হয়। এরপরে 8 আছে প্লাস্টিক দূষণ বলতে কি বোঝো। এর উত্তরটি হলো পরিবেশে অবাঞ্ছিত ও অতিরিক্ত প্লাস্টিক সঞ্চয়ের ফলে যে দূষণ ঘটে তাকে প্লাস্টিক দূষণ বলে। প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। প্লাস্টিক দূষণের ফলে জমির উর্বরতা হ্রাস পায়, বন্যা, জল নিকাশি ব্যবস্থা অসুবিধা ইত্যাদি দেখা যায়। এরপরে 9 আছে ঘর্ষণ বলে দুটি সুবিধা লেখো। এর উত্তরটি হলো ঘর্ষণ বলে দুটি সুবিধা হলো 1 হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলেও পিছলে যেতাম। এবং 2 হচ্ছে গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। এরপরে 8 আছে পার্থক্য লেখো যে কোনো দুটি। 1 আছে মৌলিক রাশি ও লব্ধ রাশি। মৌলিক রাশি, লব্ধ রাশি বিষয়। 1 হচ্ছে সংজ্ঞা। যেসব ভৌত রাশি পরিবেশের ওপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। যেসব ভৌত রাশি মৌলিক রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন বেগ, আয়তন, ঘনত্ব ইত্যাদি। 2 একক। মৌলিক রাশির এককগুলি হলো মূল বা প্রাথমিক একক, লব্ধ রাশির এককগুলি হলো লব্ধ একক। 3 প্রকারভেদ। মৌলিক রাশির সংখ্যা 7টি, লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। এরপর 4 আছে বিশ্লিষ্টতা। মৌলিক রাশিকে আর সরলতম অংশে ভাঙা যায় না, লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব। এরপরে 2 আছে চিহ্ন ও সংকেত। চিহ্ন ও সংকেত বিষয়। 1 হচ্ছে সংজ্ঞা। চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়। সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে প্রকাশ করা হয়। এরপর 2 হচ্ছে তাৎপর্য। চিহ্ন দ্বারা মৌলের একটি মাত্র পরমাণুকে বোঝায়, সংকেত দ্বারা মৌল বা যৌগের একটি পরমাণুকে বোঝায়। এরপর 3 হচ্ছে প্রয়োগ। চিহ্নের দ্বারা ওই মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব জানা যায়, সংকেতের সাহায্যে মৌল বা যৌগের আণবিক গুরুত্ব জানা যায়। এরপরে 3টা আছে জৈব ভঙ্গুর পদার্থ ও জৈব অভঙ্গুর পদার্থ। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বিষয়। 1 হচ্ছে প্রকৃতি। এই প্রকার বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যেই মাটিতে মিশে যায়। এগুলি প্রধানত
জীবজাত বর্জ্য পদার্থ। এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন ধরে মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, এগুলি প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। দুই হচ্ছে বিয়োজকের সঙ্গে সম্পর্ক। এদের ওপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি ক্রিয়া করে এবং এদের পচন ঘটায়। এদের ওপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। এরপর তিনি আছে বিয়োজন ক্ষমতা। এগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায়, এগুলি অপরিবর্তিত থাকে। এরপর চারিটা আছে উদাহরণ: ফল ও সবজির খোসা, পচা শাকপাতা, খড়, ঘাস প্রভৃতি, প্লাস্টিক, টিভি, কম্পিউটারে ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। এরপরে 9 দেখে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এক আছে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কী? এরপরে আছে র্যাক পিকার কাদের বলে? এর উত্তরগুলি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে 4R পদ্ধতি বলে। 4R বলতে বোঝায় রিডাক্ট, রিউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। যথা: 1 কমিয়ে আনা, রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিকের ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। 2 আছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা সবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর 3টা আছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। এরপরে আছে 4 প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। যে সমস্ত মানুষ রাস্তার পাশ থেকে বা আস্তাকুর থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের র্যাক পিকার বলে। এরপরে 2 দিকে আছে শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে? এর উত্তরটি হলো শ্রমিক মৌমাছির কাজ: 1 হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2 ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3 রানী মৌমাছির যত্ন করা। 4 ডিম, লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা। 5 শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6 এছাড়াও মৌমাছিরা যখন ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। এরপর 3 দেখে আছে জীবজগৎকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। এর উত্তরটি হলো, এই যে জীবজগতের শ্রেণীবিভাগটা তোমরা দেখে নাও, এইভাবে তোমরা লিখে দেবে এবং উদাহরণও দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 4টা আছে একটি লিভারের বলবাহু ও রোধবাহুর দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি ও 20 সেমি। লিভারটির যান্ত্রিক সুবিধা নির্ণয় করো। এটি কোন শ্রেণীর লিভার সেটি যান্ত্রিক সুবিধা থেকে উল্লেখ করো। এটা আমরা জানি কি লিভার হচ্ছে, এটা হচ্ছে ওই বলবাহু বাই রোধবাহু হয়, যান্ত্রিক সুবিধা সমান, অতএব হচ্ছে 50/20 সমান 5/2 অর্থাৎ 2.5 অর্থাৎ হচ্ছে এটা 2.5 হচ্ছে 1-এর থেকে বেশি, তাই এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার হবে। এরপরে 5টা আছে কর্পূর, বালি, লবণ ও নিকেলের গুঁড়োর মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে আলাদা করা হয়। এর উত্তরটি হলো, কর্পূর হচ্ছে বাড়ির সাধারণ উষ্ণতা, এটা উবে যাবে রাখলে। এরপর আছে নিকেলের গুঁড়ো, এটা হচ্ছে একটি চুম্বককে ধরলে, চুম্বকের দণ্ড ধরলে এটা হচ্ছে নিকেলের গুঁড়োটা হচ্ছে চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে এটা আলাদা হয়ে যাবে। এবং বালি আর লবণটা হচ্ছে একটা জলে দ্রবীভূত করে এটা পরিশ্রম পদ্ধতির মাধ্যমে এটা ছেঁকে নিলে এটা হচ্ছে বালিটা থেকে যাবে এবং হচ্ছে জলে দ্রবীভূত লবণটা হচ্ছে এটা ফিল্টার কাজের মধ্যে পরিশোধিত হয়ে চলে যাবে এবং সেটি হচ্ছে উত্তপ্ত করে নিলে হচ্ছে লবণটা পড়ে থাকবে এবং জলটি হচ্ছে উবে যাবে। এইভাবে হচ্ছে প্রত্যেকটি পদার্থকে আলাদা করে নেওয়া যাবে। এরপরে 6টা হচ্ছে একটি কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করালে কাঁচের টুকরোটি ভাঙে না, কিন্তু দূর থেকে ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায়, এর কারণ ব্যাখ্যা করো। এরপর যেটা আছে তুমি সুইচ টিপলে পাখা ঘুরতে শুরু করলো, এখানে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটলো? এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তির রূপান্তর ঘটলো। এর আগের প্রশ্নোত্তরটি হলো,
এর উত্তরটা তোমরা এখান থেকে লিখে দেবে যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। একটি ঢিলকে জানালার কাঁচে ঠেকিয়ে রাখলে ঢিলটি জানলার কাঁচ ভেদ করতে পারে না, কিন্তু ঢিলটি ছুঁড়ে দিলে জানলার কাঁচ ভেদ করতে পারে, কারণ গতির জন্য ঢিলটি গতিশক্তি পায় এবং তার ফলে সে কার্য করতে সক্ষম হয়। ঠিক একইভাবে এর উত্তরটা লিখে দেবে। এরপর হচ্ছে সাথেইটা হচ্ছে একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লেখো, এটা হবে ব্যাঙ হবে। এরপর যেটা হচ্ছে অ্যানোফিলিক্স ও কিউলেক্স মশা কী কী রোগ ছড়ায়। অ্যানোফিলিক্স মশা হচ্ছে ম্যালেরিয়া ও কিউলেক্স মশা হচ্ছে গোত বা ফাইলেরিয়া রোগ ছড়ায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় যে 21 দাগে সাঁতরাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।